জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। আমি আজ 7টাতেই উঠেছি। এখন আমি মুখ ধুয়ে এবার আমি যাবো জোরে জল দিতে। হাগুমুতু করলে? হাগুমুতু করেছে ওটা? হাগুমুতু করলে? বাপরে দৌড়াচ্ছে, কথাই শোনে না। কি করছো? খুশি মনে ঘুরে বেড়াচ্ছে। বাপরে বাপরে বাপরে, খুব খুশি। কি হচ্ছে ওটা? কি হচ্ছে? এদিকে এসো। ওই দেখ পাখি। কি রে ওটা? ধর ধর ধর। ওই দেখ, ধর 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 ধর। ধরো ধরো ধরো। কি ওটা? ধরো। এইটা বড় বৌদি, ওটা ওটা ফাঙ্গাস কত করে? 150 টাকা। আর ওই সিলভার? সিলভার 150 টাকা। এই দেখুন বন্ধুরা, আমাদের গ্রামে ছোট্ট বাজার, সবকিছু পাওয়া যায়। দেখে নিন একবার। এটা লালি বৌদি মাছ বিক্রি করছে, আর এইটা নাজিমা। এই দেখুন সব পাওয়া যায়। সুপ্রিয় না ব্লকিং হচ্ছে। আমাকে 100 টাকা দিয়ে দাও। বড় ভালো মাছটা দিও। কিন্তু 850 বড় হলো। মাছ কিনতে চলে এসেছি আমাদের ছোট্ট গ্রামে, এইটুকুনি বাজার। বড় হবে। শসা কত করে? টাটকা টাটকা মরেছে গাছের? টাটকা টাটকা মরেছে। কত করে কিলো? 500 দেখি। আর কিছু না। টমেটো কত করে? 500 দে। আমার রাখ 500। আদা রাখিস? হ্যাঁ, আর রসুন। এ বৌদি, আমাকে দাও। না, আমি ফ্যাঙাস খাবো কেন? ওই জ্যান্ত মাছ দিও কিন্তু। হ্যাঁ লড়ছে, আমাকে বাং বোঝাইছে তো। তোমার ব্যবসা এটা। এইটা শ্যাওলা শ্যাওলা গন্ধ, আমি ওইটা নেবো না। যেটা বলবে সেটাই দেবো। আমাকে ওই পরিষ্কার পরিষ্কার দেখো ওই মাছটা দাও। হ্যাঁ গো, ওই গো ব্রিকেট লাইটা দেখো বাপু। এই দেখো আমার ব্যাটালিয়ান রাস্তা সব চলে এসেছে। কি করবে তোমরা? কেন এসেছ? কেন এসেছ তোমরা? চলো বৌদি, থলিতে ভরে দাও মাছটা। 180 টাকা। দেখি 220 টাকা। চলো 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 এসো, চলো চলো দোকানে যাবো। চলো সবজি বাজার সব। এটা মোড়, তারাপীঠ যাওয়ার রাস্তা। এটা এই চলে গেল এইদিকে তারাপীঠ। এটা স্কুল। আর এরকম আমাদের সব পাওয়া যায় মোড়ে, টোটো ফোটো সব। বাজার থেকে চলে এলাম। এবার বাইরের কুকুরের সঙ্গে মেলামেশা করে এলাম, আদর করে এলাম। এবার আমার কুকুর কি করে দেখুন। কি হয়েছে বাট্টু? কি হয়েছে? আমাকে পুরো শুকে দেখবে কার সঙ্গে আমি এলাম। হ্যাঁ, কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে বলো? আমি বাজার গেছিলাম। কি হয়েছে? কি হয়েছে বলো? কি হয়েছে? কি হয়েছে? এখানে এখানে, ওখানে কিছু না, মাছ আছে। কি হয়েছে বলো? কি হয়েছে? কি হয়েছে? এইদিকে 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 এইদিকে। কি হয়েছে? দেখো আমি কাকে আদর করে এসেছি। দেখো দেখো
দেখো বাইরে বাইরে তোমার বন্ধুদের আদর করে এসেছি। দেখো কাকে আদর করে এসেছি, দেখো শুকে নাও, একবার জামা শুকে নাও। এখন 11:14 বাজে। আবার এখন ঠাকুর পুজো করছি। আমার ঠাকুর পুজো হয়ে গেল। এই দেখুন আমার সব ঠাকুর পুজো হয়ে গেল সব ঠাকুর পুজো। ঘরের মধ্যে ধূপকাঠিটা দেখায়, কিন্তু আমি বাইরে দিই, যেহেতু আমার অ্যালার্জি আছে তো ওই জন্য ঘরের মধ্যে ধূপকাঠিটা আমি দিই না, হরিতলায় দিয়ে আসি, তুলসী তলায়। এই দেখুন পুজো হয়ে গেল আমার। এখন আমি অন্য কাজে চলে যাবো এবার। আমার ভাট্টু মোটা আমার সঙ্গেও আরতি করে, ওরা শেখেনি, এমনি নিজে নিজেই করে ওরা, না ভাট্টু? আমার মোটা ভাট্টু একসঙ্গে আমার সঙ্গে আরতি করবে। আমি যতক্ষণ ঘন্টা আরতি করবো, শঙ্খ বাজাবো, ওরাও ততক্ষণ। এই দেখুন, দেখুন না মোটা। ওং নমঃ শিবায়, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। পুজো হয়ে গেল। ও এখন চলে এলাম আমি ইয়েতে, জানলা ফাল্লা একটু ধুলো ধুলো হয়ে গেছে, মুছতে এলাম। এখন বাজে আপনার ওই 12টার কাছে গেলাম, 12টা বাজেনি। আমি যেহেতু 1:30টায় ভাত খাবো, 1:30 2টোর সময়। আর সবজি পাতি রান্না ভালো করেছি কালকে, কিন্তু ভালো লাগছিল না। আমি আজকে সিদ্ধ ভাত খাবো, তাই দেখলাম বেকার বসে আছি, মুছে নিই, একটু মুছে নিচ্ছি। আর জ্বর আমার আর আসেনি, জ্বরটা আমার ছেড়ে গেছে। তো ভয় লাগে কি, অনেকদিন যদি জ্বর না ছাড়ে তাহলে তখন ভয় লাগে। জ্বর আর আসেনি, কিন্তু প্রচন্ড সর্দি ঠান্ডা লেগেছে, আর কাশি হচ্ছে প্রচন্ড। রাতে প্রচন্ড কাশি হচ্ছিল, ঘুমাতে পারিনি ভালো করে। তো একবার আমার হাজবেন্ড কি হয়েছিল, জ্বর হয়েছিল ওরকম, অনেক দিন থেকে জ্বর ছাড়ছিল না, প্রায় 15 দিন হয়ে গেল। জ্বরের ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কিছুতেই জ্বর আর ছাড়ে না। তারপর কি হলো, একদিনকে আমার দাদাকে ফোন করলাম যে এরকম আমার হাজবেন্ডের অরিন্দমের বাবার জ্বর ছাড়ছে না। তো আমার দাদা বললো, এমন একটা জায়গা আমরা ছিলাম পশ্চিমবঙ্গের লাস্ট সীমানায়, যেখানে জয়গাঁও, ওখানে ছিলাম। তো ওখানে ডাক্তারপাতি পাওয়া যায় না কাউকে, ডাক্তার ফাক্তার বসে না, খুব কম, রেয়ার। বাচ্চাদেরও তাই, ডাক্তার ফাক্তার নাই, হয়তো মাসে 2বার এলো। এখন কি অবস্থা আমি জানি না, আজকে 9-10 বছর আগেকার ঘটনা আমি বলছি। তো আমার দাদা বললো, গাড়ি ভাড়া কর, তুই আলিপুরদুয়ার নিয়ে চলে যা, গাড়ি ভাড়া করে আলিপুরদুয়ারে নিয়ে চলে যা, ওখানে দেখবি সব রকম ডাক্তার পাবি। তো ওইখানেই ডাক্তারকে দেখাবে। তো আমি গাড়ি ভাড়া করে, পরের দিন রাতে গাড়ি ভাড়া হলো, পরের দিন সকালে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে চলে গেলাম। তো আর আমি একটু মা তারা আসে, আমি প্রত্যেকটা ঈশ্বরেরই ভক্ত। তো আমি মা তারাকে বললাম, মা গো, আমার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছে, আমি যেন ঠিক জায়গায় নিয়ে যেতে পারি মা, এতদিন ধরে জ্বর ছাড়ছে না। তো সারা রাস্তা আলিপুরদুয়ার জয়গা থেকে অনেকটাই রাস্তা, তো অনেক সকালেই বেরিয়েছিলাম। তো পৌঁছাতে আমাদের প্রায় 12:30 পৌনে 1টা হয়ে গেল। তো সারা রাস্তায় আমি মা তারাকে বলছি যে, মা তারা, আমি যেন একটা ভালো ডাক্তারের হাতে ফেলতে পারি। তো গিয়ে যখন দেখছি অনেক চেম্বার বন্ধ হয়ে গেছে, ডাক্তারবাবুরা সব চলে গেছে রাউন্ডে হসপিটালে। তো ওখানে যখন কোথাও পেলাম না, তখন আমরা হসপিটাল চলে গেলাম। হসপিটালে গিয়ে দেখছি প্রচন্ড ভিড়, লাইন পড়ে গেছে প্রচুর এমার্জেন্সি ইয়েতে। তো আমার হাজব্যান্ড বলছে, আমি কিন্তু হসপিটালে আর দেখাবো না, আমি দেখি আর খুঁজি। দিয়ে ড্রাইভারকে বললাম, দেখুন দাদা, একটু খুঁজে দেখুন তো আর কোথাও পাওয়া যায় কিনা। তো একটাই মাত্র তখন আর খোলা আছে, আর আমার হাজব্যান্ড কিন্তু কিছুতেই হসপিটালের ভেতরে আর গেলই না ভয়েতে। তারপরে সেই যখন আমরা পৌঁছালাম, একটাই মাত্র খোলা আছে দেখে একটু প্রাণে একটু শক্তি এলো আর কি। তারপরে ওখানে গিয়ে আপনার যখন পৌঁছালাম,
ওখানে আর সারা রাস্তা আমি মা তারার নাম জপ করতে করতে গিয়েছি, বলেছি মা তারা আমি যেন ভালো ডাক্তারের হাতে নিয়ে গিয়ে ফেলতে পারি, এই এই কথাটা বলতে বলতে আমি গেছি। তো যখন আমি গেলাম তখন প্রায় দেড়টা বাজে। ওখানে আর কোনো পেশেন্ট না, সব দেখা হয়ে গেছে। ডাক্তারবাবু হয়তো এমনি বসেছিল না কি জানি, হয়তো বন্ধও করে দেবে এরকম অবস্থা। তো গিয়ে দেখছি যখন আমরা ঢুকছি তখন ওইখানকার মধ্যে দেখছি যে একটা ডাক্তারবাবু ঘরের ভিতরে বসে আছে। যখন বারান্দায় ঢুকছি তখন আমি দেখছি ঢুকেই মাথার ওপরে একটা মা তারার ফটো, বিরাট মা তারার ফটো টাঙানো আছে। মা তারার ফটোটা দেখে আমার মনে এতটাই শক্তি এলো যে আমরা ঠিক জায়গায় চলে এসেছি, মা তারা একদম ঠিক জায়গায় পাঠিয়ে দিয়েছে। দিয়ে ভিতরে গিয়ে দেখছি অনেক বয়স্ক একটা ডাক্তারবাবু, ফর্সা, চুলগুলো পুরো সাদা, হ্যাঁ বসে আছে এবং খুব শান্ত। আমার মনে মনে হলো বাবা শিবের কাছেই পাঠিয়ে দিয়েছে মা তারা, মনে একটু খুবই জোর পেলাম। ডাক্তারবাবুকে বললাম যে আমার হাজব্যান্ডের এরকম জ্বর ছাড়ছে না, অনেকদিন হয়ে গেল। তখন মারাত্মকভাবে ডেঙ্গু জ্বরে লোক মারা যাচ্ছে, এই 9 বছর 10 বছর আগেকার ঘটনা বলছি। তখন ডাক্তারবাবুকে যেই বলেছি আমি অনেক দূর থেকে এসেছি, আমার বাড়ি বীরভূম, তো ডাক্তারবাবু তখন ইন্টারেস্টিং হয়ে গেল আরও, বলছি বীরভূম বাড়ি, বীরভূমে তো আমি রামপুরহাট হসপিটালে ছিলাম অনেকদিন, ওই চত্বরে এই চত্বরে সব ঘুরেছে। যতক্ষণ ডিউটি থাকতো পরে নাকি গাড়ি নিয়ে সব ঘুরে বেড়াতো, তারাপীঠ, চণ্ডীপুর, বেলিয়া, সাতপুরা, মানে সব উদয়পুর, এইগুলো চত্বরটা সব চেনা। আমাকে বীরভূমের মেয়ে বলে যেই বলেছি আর অমনি আধা ঘন্টা জুড়ে গল্প শুরু করে দিল এবং আমার হাজব্যান্ডকে এতটাই হেল্প করলো যে উনি ফোন করে দিলেন একজনকে ডেঙ্গু পরীক্ষা করার জন্য। ডেঙ্গু পরীক্ষা করে রক্ত পরীক্ষা করে ধরা পড়লো পজিটিভ ডেঙ্গু হয়ে গেছে আমার হাজব্যান্ডের, এবং রিপোর্ট দেখে ডাক্তারবাবু বললো হসপিটালে ইমিডিয়েট ভর্তি করতে হবে এবং প্রচুর পরিমাণে হয়েছে। তো আমার হাজব্যান্ড না চোখ ছলছল করছে, বলছে আমি কিছুতেই হসপিটালে ভর্তি হব না। বলছে হসপিটালে ভর্তি হবে না, নার্সিংহোমে ভর্তি হয়ে যায়। আমার হাজব্যান্ড বলছে আমি নার্সিংহোমে ভর্তি হব না। তো লাস্টে আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু যা যা করণীয় আমাকে বলুন, আমি সব করবো। বলছে দেখুন এই ডেঙ্গু জ্বরের তো কোনো ওষুধ নাই, একমাত্র সেবা শুশ্রূষা আর লিকুইড খাবার, আর জ্বর আসলে প্যারাসিটামল। তো 3-4 রকমের আমি ফ্লেভার কিনে নিয়ে যান জলের, শুধু জল তো খেতে পারবেন না, মোটামুটি 5 লিটার 4.5 লিটার 5 লিটার তো জল ওনাকে খাওয়াবেন। তাই বলছি যেমন করি হোক, শরবত করে হোক, এমনি জল হোক, আর ফলের রস, লিকুইড খাবার আর ফলের রস দেবেন। আমি বললাম ডাক্তারবাবু ঠিক আছে, আমি একদম যথাযথ পালন করবো। দেখি দিয়ে নিয়ে চলে গেলাম বাড়ি, দিয়ে একদম ওই রকমভাবে কড়া নিয়মে। আমার হাজব্যান্ডের এমন অবস্থা, নিচে নিচে স্নান করে গা মোছার অবস্থাই নাই। দিয়ে ওখান থেকে চলে এলাম, ওই রকমভাবে 8-10 দিন চললো। 8-10 দিন চললো, চলার পরে আবার ঠিক 12 দিনের মাথাতে আবার গেলাম রক্ত পরীক্ষা করে, আবার তখন নেগেটিভ এলো। তো পুজো কাছিয়ে চলে এসছে, পরের দিন পুজো, সপ্তমী পুজো, আমরা ষষ্ঠীর দিন গেছিলাম আবার পরীক্ষা করতে। তো যখন নেগেটিভ এলো তখন আমরা আবার মনের আনন্দে খালি পুজোর বাজার টাজার করে ঘরে ফিরলাম। তো আমার এটা খুব মনে হয় যে মা তারা খুব হেল্প করেছিল, আর মা তারা বোধহয় স্বয়ং বাবা শিবের কাছেই পাঠিয়ে দিয়েছিল, নইলে ডাক্তারের কাছেই বা এত হেল্প পাবো কেন, এটাই মনে হচ্ছে। তো ঈশ্বরের যদি নামে ঠিকঠাক বলেন না, মন থেকে ডাকেন না, তাহলে অনেক অনেক পাওয়া যায়, এরকম সুরক্ষিত বা যাই বলুন সাহায্য সবের কাছে পাওয়া যাবে। ওরকম আমার ছেলে একদম ক্লাস 1-এ পড়ে যখন, তখন আমি শুয়ে আছি একদিন রাত্রি, অনেক রাত, 1:30 2টোর বেশি, আরো কোথায় 3টে 3:30 আগে হবে, ঘড়ি তো দেখিনি, মোটামুটি রাত জেগেই আছি। আমি কম ঘুমাতাম, ছেলে ছোট ছিল, একা থাকতাম বলে একটু ঘুম কম হতো রাত্রিতে আমার। তো কি হয়েছে, একদিনকে দেখছি আমাদের সামনের বাড়ির একটা বউ, খুব অল্প বয়সে, তার 3টে ছোট ছোট বাচ্চা, আমার ছেলের থেকে 1 বছরের বড় কি 1.5 বছরের বড় হবে ছোট ছেলেটা, তার আগে 2টো মেয়ে আছে। ওর অ্যাক্সিডেন্ট ঘটে গেছিল, একটা হ্যারিকেন ব্লাস্ট হয়ে আগুন লেগে গিয়েছিল গায়ে। ও নবানের দিন এই সবজিপাতি কাটছি,
সব দেখছি, দৌড়াদৌড়ি চেল্লাচিল্লি হচ্ছে। তো দরজা খুলে বেরিয়ে দেখছি যে আমাদের বাড়ির সামনেই একদম দাও দাও করে ঘরের ভিতরে আগুন জ্বলছে। আগুন জ্বলছে দেখে আমি কি করেছি, আমি ছুটে আমার ছোট দাদাকে ডাকতে গেছি, যেহেতু আমাদের ওই দিকটা খড়ের চাল ছিল, লেগেই যেতে পারে আগুন ওদের বাড়িতে। ঘরের ভিতরে দাও দাও করে জ্বলছে, তখন দোতলার উপরে জ্বলছে মাটির ঘর, চালের খড়। ওদের যদি ধরে যায় চালের খড়টা আমারও ধরে যাবে। তো পাইপ টাইপ ঠিক করেছি, মোটরে ফিট করে দিয়েছি। যাই হোক আগুনটা কোনো রকম নিভলো, কিন্তু বউটা মারা গেল, কিছুদিন পরে মারা গেছে। আর এত জলি, সবার সঙ্গে কথা বলতো। হয়েছে কি একদিন শ্রাদ্ধ শান্তি তো খুব ভালোভাবেই হয়েছিল। বলে শ্রাদ্ধ শান্তি হলে পরে শান্তি পায়, আর দেখা টাকা দেয় না। কিন্তু না, ওই ছোট ছোট বাচ্চা ছিল তো, ওই জন্য ও কেঁদে কেঁদে বেড়াতো। একদিন ওর বললাম না ওরকম 2-2-2:30 এরকম হবে, দেখছি আমার মাথার পাশে জানলা আছে, ওই রাস্তা দিয়ে ওদের বাড়ি খুব যাওয়া আসা করতো, কপিলদের বাড়ি যাওয়া আসা করতো খুব। তো আমার জানলার পাশ দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে যাচ্ছে, এরকম করে কাঁদতে কাঁদতে যাচ্ছে। আর পুরো ওই বউটার গলা। আমি জেগে আছি, উঠে বসলাম, উঠে বসে দেখছি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, ও তো মরে গেছে। দেখছি ওদের বাড়ি দিয়ে চলে গেল কাঁদতে কাঁদতে। তো ওইটা দেখেছিলাম। বলে যে শ্রাদ্ধ শান্তি হলে পরে সব শান্তি পেয়ে যায়, না না, বাচ্চা থাকলে পরে মায়া ত্যাগ করতে পারবে না। কাঁদতে কাঁদতে ওদের বাড়ি দিয়ে অনেক রাতে দেখলাম বেরিয়ে চলে গেল জানলা দিয়ে। জানলা বন্ধ আছে কিন্তু আমি কান্না শুনতে পাচ্ছি, পুরো ওর গলা। তো এরকম একটা ভৌতিক ঘটনা আমার জীবনে হয়েছিল প্রথম, আর জীবনে আর কোনোদিন আমি দেখিনি। আর ঈশ্বরের সাহায্য তো অল টাইম পাই, সেটা পরে পরে আপনাদের ব্লগে একটার পর একটা শোনাতে থাকবো। এবার আমার মোছামুছি হয়ে গেল, এবার বিছানায় চাদর পেতে দিচ্ছি। আমাকে তো পাতলা একটা ক্যাথা কাঠের উপরে শুতে পড়েছে, কাঠের মানে কোনো গদির ওপর শুতে বারণ করেছে, যেহেতু আমার ঘাড়ে স্পন্ডোলাইসিস আছে, কোমরে, কোমরেতে না মাজাতে। তো আমি এগুলো মেনটেন করি বলে আমি অতটা অসুস্থ হয়ে পড়ি না। আর ব্যায়াম যোগাটা করি বলে আমাকে ডাক্তারবাবুরা দেখিয়ে দিয়েছিল কী করে করলে এগুলো সুস্থ থাকবে, ঘাড়ের ব্যায়াম, কোমরের ব্যায়াম, এগুলো সব দেখিয়ে দিয়েছিল। আমি ভেলোরে যেতে হয়েছিল, আমার ছেলে যখন 9 বছর বয়স তখন আমি ভেলোরে 1 মাস থেকে এসেছিলাম। স্পন্ডোলাইসিস ব্যথা ওখানেই ধরা পড়েছিল। এখানে রং ট্রিটমেন্ট হয়েছিল একটু, কিন্তু মনে মনে ভাবছিলাম যে যেগুলো মেয়েদের থাকলে অসুখ হয় সেগুলো তো আমার কিছু না, অথচ ডাক্তার বললো কেটে বাদ দিয়ে দিলেই হবে সব কেটে। তো কান্নাকাটি করছিলাম। তারপর আমার বর আমাকে ভেলোর নিয়ে যায়, ওখানে ধরা পড়লো আমার কোমরের নিচে এই জায়গাটা করে আমার স্পন্ডোলাইসিস, এই যে এই জায়গাটা করে স্পন্ডোলাইসিস ধরা পড়েছিল। তারপরে এখন রিসেন্ট আমার 3 বছর হলো আমার স্পাইনাল কর্ডে এই যে ঘাড়ের এখানটা, এই যে ঘাড়ের এখানটা অপারেশন হয়েছিল। তারপর থেকে আমার শক্ত বিছানায় পাতলা বালিশ দিয়ে শুতে বলেছে। স্পাইনাল কর্ড অপারেশন হয়েছিল, তো ডাক্তারবাবু মানে ছিল শুনিয়ে আর মানে কি বলবো, এত ভালো ডাক্তারবাবু চিকিৎসা। উনি কি করেছিলেন যে যখন অপারেশন করছিলেন আমার স্পাইনাল কর্ডের শিরাটা তুলছিল, খুঁচি এরকম করে তুলছিল, কি একটা অপারেশন, টিউমার তো নয়, সরু মতো হয়েছিল, রং ট্রিটমেন্ট নাকি কি জানি। তো শিরাটা যখন এমনি করে খুঁচিয়ে তুলছে, কাটবে, কেটে দেবে কাঁচি দিয়ে, তখন দেখছে আমার ডান হাত আর পাটা প্যারালাইজ হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু 2-3 বার লক্ষ্য করেছে। তারপর অপারেশন বন্ধ রেখে আমার হাজব্যান্ড যেখানে বাইরে ওটির বাইরে দাঁড়িয়ে ছিল, তো আমার হাজব্যান্ডকে এসে বলেছে এরকম এরকম পেশেন্টের অবস্থা, ওই শিরাটা যদি কাটা যায় তাহলে উনি আর কোনোদিন সোজা হয়ে হেঁটে চলে বেড়াতে পারবে না, বিছানায় শুয়ে থাকতে হবে, প্যারালাইজ হয়ে যাবে হাত আর পা। তো আমার হাজব্যান্ড বললো তাহলে আর অপারেশন বন্ধ করে দিন, যেটুকু হয়েছে হয়েছে, আর বাকিটা করতে হবে না। তো আমার যেমন জ্ঞান ফিরলো, জ্ঞান ফেরার পরে পরের দিন রাউন্ডে ডাক্তারবাবু এসেছে, এসে বলছে যে আমার আঙুলটা ভালো করে চেপে ধরুন তো, তাই বলছে। তখন আমি জানি না যে কেস। তো ডাক্তারবাবু আঙুলটা চেপে ধরলাম, হলো ঠিক আছে, তো ভালো রেজাল্ট তাই বললো দিয়ে। তারপরে ডাক্তারবাবু বললো যে আপনার যদি ওই শিরাটা কাটা পড়ে যেত তাহলে হাত আর পা, ডান হাত প্যারালাইজ হয়ে যেত, ওই জন্য অপারেশন বন্ধ করে দিতে হয়েছে। তারপর ডাক্তারবাবু কলকাতার একটা ঠিকানা দিল, ওই সেন্টারে গিয়ে আমি এমআরআই করে এলাম। সে মেশিনের ভেতরে করে দেয়, ওটা করে এসে দেখলো না কিছু নাই, টিউমার আর কিছু নাই, তাই বললো।
এখন তো মোটামুটি আমার 4-5 বছর হতে চললো, ভালোই আছি, সুস্থ আছি। তো ব্যায়াম ট্যায়াম করি, আর এই যোগা এইসব হাঁটা, বিকেলের দিকে হাঁটতে যাই। সকালে সময় পাই না, বিকেলে আমি একটু দেরি করে উঠি ঘুম থেকে বলে, আর আমি বিকেলে হাঁটতে যাই। আমার বিছানার চাদরটা পেতে নিই টান টান করে একটু। আমার রুম মোছা হয়ে গেল, জানলা টাল্লা সব মোছা হয়ে গেল। এই দেখুন আমার সব চাদর পাতা হয়ে গেল, কাঁচা চাদর পেতে দিলাম। ও আমি মশারি কেচেছিলাম স্নান করার সময়, মিলতেই ভুলে গেছি। ঠিক আছে, রোদ আছে, শুকিয়ে যাবে, মিলে আসি গা। আর এই দেখুন আমার ভাটু বসবে, ওরও চাদর দিই, কিন্তু ও চাদরও বসে না। আমি কখন শোবো, আমার বগলের পাশে ও শোবে, রাতেও দিনেও, যখনই বসি না কেন ও ওখানেই করবে। তো যাই হোক, আমি এখন মশারিটা মিলতে ভুলে গেছি, ওটা মিলে আসি গা। আমার সব মশারি মিলতে চলে এলাম। এখন বাজছে দুপুর 1:40, খাবার টেবিলে চলে এলাম। দুটো পোষ্য আছে, ওদের একজন একজন করে ছাড়তে হয়, খাওয়াতে হয়, আবার নইলে মারপিট লেগে যাবে দুজনে একসঙ্গে। ওই জন্যে আলাদা আলাদা করে, আগে একসঙ্গে ছাড়তাম, 6 মাস বয়স অবধি একসঙ্গে ঘুরে বেড়াতো, একসঙ্গে তিনটেই আমার খাটেকে পায়ের তলায়, দুই পাশে দুজন, এরকম তিনজন একসঙ্গে শুয়ে থাকতো। দিয়ে যেই 3টে বারান্দায় 3 দিকে বাঁধতে লাগলাম, আর অমনি শুরু হয়ে গেল ওদের হিংসা। এখন কী করা যাবে, একা থাকি, ছাড়াতে পারবো না মারপিট লেগে গেলে। আর মারপিট লাগলে আমার কথা শুনবেই না, একদম শুনবে না। একজন শুনবে তো আর একজন শুনবে না। দেখবে মাম্মাম আছে, ওই সাহসে আরেকজন চেপে ধরবে। ভাটুটা বেশি বদমাস, মোটা কথা শোনে বেশি, আর ছেড়েও দেয়, ও ছাড়তে চায় না। তখন আমাকে দেখে আরও ওদের সাহস হয়ে যায়, এই জন্য আলাদা আলাদা ছাড়ি। দুপুরে খেতে চলে এলাম, গরম ভাত আর ঘি লবণ নিয়েছি, আলু সিদ্ধ মাখা, শুকনো লঙ্কা তেল দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা। শুকনো তেলটা ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা তেলে ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি। আর মাছ ভাজা, মাছ ভাজার সঙ্গে লেবুর রস আর লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম, সকাল আনার পরে ধুয়ে ধুয়ে। তারপরে এখন ভাজলাম। আর মুখে টেস্ট নয়, তার জন্যে কমলা লেবুর সঙ্গে গুঁড়ো লঙ্কা আর লবণ মিশিয়ে নিয়েছি, আর শসা আর বাঁধাকপিটা নিয়েছি। কিন্তু খেতে ভালো লাগবে বলে মনে হয় না, যদি না লাগে তাহলে ইয়ে করবো। টেস্ট লাগছে না জিভেতে এখন। ঝাল ঝাল করে আলু সিদ্ধটা মেখেছি। এই হচ্ছে আজকে আমার খাবার। আর দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। মোটা চলে এসছে, মোটা চলে এসছে। কি হয়েছে মোটা? শোন শোন শোন, কি হয়েছে? কি হয়েছে মোটা? কি হয়েছে মোটা? চলে এসছে মোটা। ও ওইদিকে চল। বাপরে বাপরে বাপরে। চলে এলাম সন্ধ্যাবেলায়, সন্ধ্যা জ্বালিয়ে চা, চিড়ে ভাজা আর 3টে বিস্কুট নিয়েছি আজকে, মিষ্টি বিস্কুট। ভাটু মোটা পছন্দ করে, আমার ছেলে পছন্দ করে, আর আমার হাজব্যান্ড পছন্দ করে এই বিস্কুট। আর আমি খাই না, কিন্তু আজকে আমি ভালো লাগছে না, মুখ তেতো হয়ে আছে, তাই চায়ের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে খাবো। এখন আমি ভাব নিচ্ছি, চা খাওয়া হয়ে গেল, একটু ভাব নিয়ে নিই। এখন রাত্রি 10:30 বাজে। চলে এলাম খাবার টেবিলে, রাত 10:30 বাজছে, একটু লেট হয়ে গেল, 10টায় খাই। আজকে রাতের খাবারে আছে লুচি আর বাঁধাকপির তরকারি, কালকে তো বানিয়েছিলাম, আর ডিম ভাজা। এই হচ্ছে আজকে রাতের খাবার। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও করছি, একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো রাখছি, ভিডিওটা এখানেই শেষ করলাম।